দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিব শামসুদ্দিন। আপনার সঙ্গে আছি মাসুদ মিশু। আপনারা জানেন নির্বাচন ঘনিয়ে আসছে, যদিও নির্বাচনের তফসিল এখনও হয়নি, কিন্তু তার আগে নানা ধরনের রদবদল এবং প্রথমবারের মতো জেলার পুলিশ প্রধান অর্থাৎ পুলিশ সুপার রদবদল করা হলো লটারির মাধ্যমে এবং ধারণা করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এরপরে অন্যান্য পদেও এই রদবদল প্রক্রিয়া তিনি চালাতে পারেন। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা রায় হতে যাচ্ছে। রাত পোহালেই ভারত আনুষ্ঠানিকভাবে এবার চিঠি পাওয়ার কথা অন্তত স্বীকার করেছে। রায়ের পর গেল শুক্রবারে বাংলাদেশ যে চিঠি দিয়েছিল সেটি প্রাপ্তি স্বীকার করেছে, তারা বলছে সেটি পরীক্ষা নিরীক্ষা করছে। সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা, স্বাগত আপনাকে। এবং আমার সঙ্গে আছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। জাহিদ ভাই, আপনাকেও স্বাগত, কৃতজ্ঞতা। এবং আছেন জনাব মার্দিয়া মমতাজ, তিনি শিক্ষক ও গবেষক। মার্দিয়া আপা, আপনাকেও স্বাগত। সামান্তা শারমিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। লটারি করে এসপিদের ভাগ্য নির্ধারণ হলো আজ। এটি নিয়ে মানে আমাদের সরকার এবং আপনি জানেন যে জেলার প্রধান কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এসপি এবং এসপিদের একটা বড় রোল থাকে নির্বাচনের ক্ষেত্রে। ফলে শেষ পর্যন্ত সরকারকে লটারিতে যেতে হলো। এটা কেন যেতে হলো এবং আমাদের অনেক কিছুর ভাগ্য কি আসলে লটারি দিয়ে পরবর্তীতে নির্ধারিত হবে কিনা? ভালো একটা সংযোগ স্থাপন করছেন আপনি কন্টেম্পোরারি পলিটিক্সের সাথে। আমি তো অনেক দিন ধরেই খুব কনসার্ন ছিলাম যে লাস্ট পর্যন্ত আসলে কি হতে যাচ্ছে। যখন পুলিশ সংস্কার কমিশনের পুরো রিপোর্ট নিয়ে ঐকমত্য কমিশন করে উঠতে পারলো না একটা আলোচনা করতে, এটা তো জাতিগতভাবে আমাদের ব্যর্থতা। তো জাতিগতভাবে এটা দায় আমাদের সকলকে নিতে হবে, রাজনৈতিক ব্যর্থতা নিতে হবে রাজনৈতিক দলগুলার। সেই জায়গা থেকে এই যে পুলিশ সংস্কার রিপোর্ট নিয়ে আমরা যে এত হেলাফেলা করলাম, অথচ এই পুলিশ দিয়েই ফ্যাসিবাদ কায়েম করা হলো এবং আমরা আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ওই কমিটমেন্ট নিতে পারলাম না শেষ পর্যন্ত যে পুলিশের দলীয়করণ আর কোনোদিনও হবে না। এটা আমি পারলাম না, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা আমরা আদায় করতে পারলাম না। এখন যখন লটারির মাধ্যমে যখন এটা নির্ধারণ করতে হয়, পরিষ্কারভাবে আমাদের যে প্রশাসনিক দৈন্যতা এটা কিন্তু প্রকাশ পায়, দুর্বলতা এটা কিন্তু প্রকাশ পায়। এটা করতে হয়েছে কারণ কোনো রাজনৈতিক দল আসলে সহযোগিতার মনোভাব ছিল না, এই কারণে এ পর্যন্ত আসতে হয়েছে। এটা ধরেন এটাকে কি আমরা এই যে লটারির মাধ্যমে আমরা কি আসলে তাদের যোগ্যতা এবং যে দক্ষতা লটারির মাধ্যমে কি সেটা উঠে আসে? এটা তো ভাগ্য নির্ধারণের মতো। কিন্তু তাদের দক্ষতা অনুযায়ী কেন্দ্র ভেদে এবং হচ্ছে আসন ভেদে তাদের জেলার সাইজ ভেদে এবং এক একটা জেলার এক এক রকমের ক্রাইসিস থাকে, পলিটিক্যাল ক্রাইসিস, ওগুলো ভেদে কিন্তু আমাদের এই বিবেচনাগুলো করা উচিত ছিল। কিন্তু সবকিছু খুব যেন তাড়াহুড়ার মধ্যে করে ফেলতে হবে, সবকিছুই খুবই হচ্ছে মানে একটা খুব কোনো কিছু চিন্তা না করে, কোনো কিছু বেসিস না রেখেই এটা করে ফেলতে হবে, খুব দ্রুততার সাথে অনেক কিছু দেখায় ফেলতে হবে যে আমরা পুলিশের এই নিয়োগগুলো এভাবে করতেছি। আমার কাছে মনে হয় যে এইসব দ্রুততা আসলে মোটা দাগে নির্বাচনকে কি আসলে ওই মাত্রাটা দিতে পারবে যে মাত্রাটা আসলে 3টা অবৈধ নির্বাচনের পরে আমাদের প্রয়োজন, সেই প্রত্যাশা কি আসলে ফুলফিল করতে পারবে এই ধরনের তাড়াহুড়ো? আমার কাছে মনে হয় প্রশাসনিক তাড়াহুড়ো আরো বেশি করে এটাকে পিছিয়ে দিচ্ছে। আজকে বেশ কিছু ইওনো পদেও রদবদল হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলছেন যে যাদের নামে লটারি হয়েছে তারা সবাই আসলে মেধাবী। ফলে ধরেন পুলিশের একজন কর্মকর্তার এসিআর আছে, তার ব্যাকগ্রাউন্ড আছে, তার বিসিএস এর ফলাফল, আগের ট্র্যাক রেকর্ড, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সবই তো আসলে খুবই অ্যাভেলেবল। ফলে সেখানে এই জায়গায় যাওয়াটাকে আসলে আপনি বলছিলেন যে সরকারকে পলিটিক্যাল দলগুলো সহযোগিতা করলো না, নাকি সরকার আসলে পলিটিক্যাল দলগুলোর সঙ্গে পেরে উঠলো না? লাইক ধরেন একটা দল এই তালিকা দিচ্ছে, আরেকটা দল হয়তো সেই তালিকা দিচ্ছে, কাউকেই বাদ দিতে পারলো না। ফলে শেষ পর্যন্ত এরকম জায়গায় যেতে হলো কিনা। এবং ওসির ক্ষেত্রেও যদি এরকম হয়, এরা তো খুবই ফিল্ড লেভেলের অফিসার যাদের হাত দিয়ে নির্বাচনটা হবে না। এটা শুধু তাই নয়, এবং এই প্রশাসনের যে যারা এখন কাঠামোতে আছে তাদের মধ্যে এক সময় বিএনপি হয়তো মনে করেছিল তাদের ভালোই ওনারা নিয়োগ দিতে পেরেছেন, তার ভালোই অর্জন হয়েছে এইবার ইউএনও ডিসি নিয়োগে বা ওসি নিয়োগে। কিন্তু একটা পর্যায়ে হয়তো তারাও আবিষ্কার করেছেন যে না, এনারা তো আসলে অন্য দলকে সাপোর্ট করতেছে বা অন্য দলের হয়ে কাজ করতেছে, বা আমার না, এটা আমার না, আমি নিয়োগ করেছি, আমার সুপারিশই হলো, কিন্তু আমার না। এটা সারপ্রাইজিংলি তাদের যখন এটা সামনে উপস্থিত হলো, হুট করে আমরা তো কিন্তু তখন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ বলতে শুরু করলো যে প্রশাসনে দখল আছে অন্য কারো। এই যে মানে এই কথাগুলো আসলে আবার ওপেনলিও কিন্তু আসে নাই, বা ওপেনলি বলতে যে খোলাসা করে বলা যে কেন এই পরিস্থিতি তৈরি হলো। এখন সত্যি কথা বলতে কি এইটা একেবারে কোর থেকে যদি দেখেন, এটা বাংলাদেশের একটা খুব পুরনো প্রবলেম যে প্রশাসনকে দলীয়করণ না করে একটা রাজনৈতিক দল ক্ষমতা আসলে রাষ্ট্র ক্ষমতা চালাতে পারেন না।
এখন সেই ক্ষমতাগুলোর প্রত্যেকটা জায়গায় ধরেন আপনি তো একটা প্রশাসন দেখতেছি, একটা স্কুল কলেজের কমিটি পর্যন্ত দখল না করলে আসলে ক্ষমতা চালানো যায় না ওই এলাকায়। সো পরিস্থিতি যখন এটা চলে গেছে, আমরা তো আবার আগেও আমি বলেছি, আমি ধরেন পলিসি মেকিং এর জায়গাটা গুরুত্ব দিতে চাই। প্রশাসন, আমরা যেমন পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কোনো আলাপ করিনি, আমরা একটা প্রশাসন সংস্কার নিয়ে আমরা কোনো আলাপ করতে পারিনি। আমরা নির্বাচন এবং পাওয়ার ট্রান্সফার এগুলো নিয়ে আমাদের আলাপ করতে করতে পুরো সময়টা বয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ যেগুলো আসলে মানুষ প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে ফেস করছে, এই জিনিসগুলো আসলে আলাপে আসে না। জাহিদ ভাই, নির্বাচনের তফসিল সব ঠিকঠাক থাকলে ইলেকশন কমিশন যেমনটা ইঙ্গিত দিচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, নভেম্বর প্রায় শেষ। এখন প্রশ্ন হলো তার এক সপ্তাহ আগে, আমরা এর আগের 1-2 সপ্তাহ ধরে এরকম প্রতিদিন, এমনকি ছুটির দিনেও ডিসিদের রদবদল দেখলাম, প্রায় 40-45টা জেলার ডিসি রদবদল হলো এবং ছুটির দিনে প্রজ্ঞাপনগুলো হতো, আজকে ইউনোদের হলো এবং শেষ পর্যন্ত লটারি দিয়ে এসপিদেরটা হলো। ফলে নির্বাচন কমিশনের উপরে কোনো কারণে কি এই ইন্টারিম গভর্নমেন্ট বা বিশেষ করে হোম মিনিস্ট্রি আস্থা পাচ্ছে না যে নির্বাচন কমিশন তার আওতার বাইরে গিয়ে কিছু করবে, নাকি নির্বাচন কমিশনের উপর অন্য কারো প্রভাব আছে, ফলে অন্য কারো দ্বারা আদিষ্ট হয়ে তাড়াহুড়া করে এগুলো করা হচ্ছে? এটা তো আবার যদি নির্বাচন কমিশন এসে চায় এগুলো তো আবার রদবদল করতে বাধ্য হবে। এই জন্য আগে করে যে আমরা অনেক কিছু অর্জন করে ফেলবো সেটা না। আমাদের মনে আছে শেখ হাসিনা 96 সালে যখন ক্ষমতা হস্তান্তর করেন, 2001-এর নির্বাচনের আগে লতিফুর রহমানের যে তত্ত্বাবধায়ক সরকার আসে, তারা এসে রাতারাতি সব সচিব পাল্টে দেন এবং উনি খুব ডিসি পাল্টে দেন। উনি খুব অবাক, আজ আমি অবাক হয়েছি যে শেখ হাসিনার সময় ওনার সমালোচনা করতে গিয়ে লোকজন এই কথাটা বলতো, আওয়ামী লীগের লোকজন। তখন বলতাম যে একটা কেয়ারটেকারের কাজই হচ্ছে আগের সেট আপটাকে চেঞ্জ করা। কিন্তু এই সরকারটা মোটামুটি যেহেতু দলীয় সরকার না, তার সব কিছু চেঞ্জ হবে না। তারা যদি কেউ এরকম প্ল্যান করে থাকেন যে কারো হয়ে তারা এই কাজ করবেন, নির্বাচন কমিশন চাইলে তাদেরকে আসলে এটা করতে হবে। এবার আমরা অবজার্ভ করব, কারণ নির্বাচন কমিশন চাওয়া মাত্র এগুলো হয়ে যাওয়ার কথা। আমাদের একটা ভুল পারসেপশন আছে যে মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, না, এটা ভুল, কিন্তু তারা চাইলে করতে হবে। লটারি নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে লটারি করলেন, দ্যাটস ফাইন অ্যাপারেন্টলি, কিন্তু কাদের মধ্যে লটারি করা হলো? মানে আপনি লটারি থেকে কাদেরকে বাদ দিলেন 64 জন যাদেরকে নিলেন, সেই 64 জন কারা? এইটা নিয়েই সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমি এটার একটা আলামত এভাবে দেখি, সেটা হচ্ছে মানে আমাদের প্রধান উপদেষ্টার সাথে 3টা দল যখন দেখা করেছিল জাতীয় পার্টি ইস্যুতে, তখন 3টা দলই তাদের একটা তালিকা ধরিয়ে দিয়ে এসেছিল মানে প্রধান উপদেষ্টার কাছে, তারা কার কার ব্যাপারে তাদের অসন্তুষ্টি আছে, আপত্তি আছে। এবং অবাক হলাম আমরা, একজন উপদেষ্টা এই তালিকাটা তার ফেসবুকে দিয়ে দেন, এবং যেহেতু তিনি বলেন, তিনি দাবি করেন তিনি বিএনপির তালিকাতে আছেন, তো বিএনপির তালিকাটা আমরা যদি দেখি, এখানে খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জনাব খোদা বক্স আছেন এবং জনপ্রশাসন সচিব আছেন, জনপ্রশাসন না ক্যাবিনেট সচিব আছেন জনাব আব্দুর রশিদ। আমরা পুলিশের কথা বলি, তার মানে পুলিশের নিয়োগ নিয়ে বিএনপির মধ্যে অসন্তোষ, যদি এই তালিকাটা সঠিক হয়, এবং জনাব ফাউজুল কবির খান যেহেতু এটা শেয়ার করেছেন, আমি এটাকে সঠিক বলে ধরে নিতে পারি। ওখানে জামাত কাদের বিরুদ্ধে কথা বলেছে, এনসিপি কাদের বিরুদ্ধে কথা বলেছে, ওগুলো উনি দিয়েছেন। তো সেটা যদি হয়ে থাকে, তার মানে পুলিশের নিয়োগ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের ক্ষোভ আছে। এখন এই 64 জন কি ওই প্রভাবিত? এখন বিএনপির ক্ষোভ মানে আমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারি এটা মোটামুটি জামাত প্রভাবিত মানুষ বেশি হতে পারেন। আচ্ছা, বিএনপি আশঙ্কা করছে। এখন এই 64 জন কারা? অ্যাট দ্য সেম টাইম আরেকটা আলাপ হয়তো আমরা করব, সেটা হচ্ছে আওয়ামী লীগেরও, মানে এই যারা ডিসি এবং এসপি হচ্ছেন, তাদের প্রায় সবাই নিযুক্ত হয়েছেন আওয়ামী লীগের প্রথম যে টার্মটা ছিল সে সময়, 96 থেকে 2001। না, এই যে পরের বার, হ্যাঁ, ডিসি এসপি 2009 থেকে 14, দু একজন এর একটু আগে হতে পারে, কিন্তু খুব বেশি আগে না। তাদের পুরো ক্যারিয়ার এবং গ্রুমিং হয়েছে আসলে শেখ হাসিনার সময়। এখন এই শেখ হাসিনার সময় যারা ডিসিএসপি ছিলেন, এখানে আওয়ামী লীগের মনোভাবাপন্ন মানুষজন যদি থেকে থাকেন, মনোভাবাপন্ন থাকতে পারেন, কিন্তু তারা যদি কারো হয়ে কাজ করার ভেস্টেড ইন্টারেস্ট থাকে, তারা কাদের পক্ষে কাজ করবেন, এই আলাপগুলো এখন আছে। তো সেই কারণে 64 জনকে সরকার কিভাবে সিলেক্ট করেছে সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা আসলে চলবে। তবে সরকার যেভাবে করে যাচ্ছেন, নির্বাচন কমিশন অন্য কিছু করতে পারে যদি সন্দেহ হয়, এটা ঠেকানোর উপায় নাই। আমরা এবার খুবই সিরিয়াসলি এগুলো অবজার্ভ করব, কারণ আমরা দেখতে চেয়েছি নির্বাচনের সময় নির্বাচন কমিশন ড্রাইভিং সিটে থাকবে, সেটা সরকার করছে কিনা, সরকারকে এটা করতে হবে। মার্জি আপা, আপনার কাছে এই ইস্যুতে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে ধরেন এই লটারি বা কোনো ধরনের কোটা, এগুলোর বিরুদ্ধেই তো আসলে জুলাই গণ অভ্যুত্থানটা ছিল, সেটা ছিল একদম মেধার ভিত্তিতে। তাহলে আপনি পুলিশের যারা কর্মকর্তা, যে ব্যাচের এসপি, ওই ব্যাচের রেজাল্ট, পারফরমেন্স, তার এসিআর, সেগুলো দেখে করলে
কোন পক্ষ খুশি হলো, বিএনপি কি বললো, জামাত কি বললো, সেটা কি খুব বড় বিবেচ্য হওয়া উচিত ছিল, নাকি আমরা সেটা আসলে করতে পারলাম না 14-15তম মাসের মাথায় এসে সরকার সেটা পারলো না বলে লটারির মতো একটা তুলনামূলক সেফ জোনে সরকার গেল? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যিনি চিটাগাংয়ের এসপি এবং যিনি ধরেন আরেকটা ছোট জেলা, যে জেলায় হয়তো 3টি সংসদ আসন, ধরেন নাটোর বা বরগুনা বা সাতক্ষীরার এসপি, অথবা সাতক্ষীরার আরেক ধরনের ইম্পর্টেন্স আছে, সেইটাকে আপনি লটারি করে ঠিক করতে পারেন, নাকি এই ক্ষেত্রে অন্য কোনো বিবেচনারও সুযোগ ছিল আসলে? আচ্ছা, তো এই প্রশ্নগুলোর জবাব আসলে নির্ভর করছে এখানে লটারির সময় কনসিডারেশনগুলো কি ছিল। লটারি লটারি কনসিডারেশন, করা লটারি হয়, যার নাম উঠবে সে যাবে। 64 জন নিয়ে হ্যাঁ, লটারি হতে জেলার পারে, হতে পারে। সিরিয়াল অথবা অনুযায়ী। যদি এরকম হয় যে একই শ্রেণীর জেলাগুলোকে বা রিস্কি জেলাগুলোকে আলাদা করে রাখা হয়েছে, তাহলে এরকম সেখান থেকে কোনো কোনো ব্যাখ্যা ধরনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি। এটা আমরা জানি না, যেহেতু সেখানে কথা বলছি না। তবে আমার কাছে একটা কথা মনে হয় যে সবাইকে খুশি করা যেহেতু যাচ্ছে না, সবাইকে অখুশি করা হচ্ছে, এরকম একটা পলিসিতে চলে গেছে নাকি, আপনি যেটা বলছিলেন সেফ সাইডে থাকার জন্য, আমার মনে হয় সেরকম একটা ব্যাপার এখানে আছে। তবে এখানে আমাদের একটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটাকে একটু দেখতে হবে। এখানে নির্বাচন এত সরাসরি, মানে এটা আমরা ধরেই নিচ্ছি, তাই না, নির্বাচন প্রশাসনকে দিয়ে প্রভাবিত হচ্ছে। যেটা আপনি দেখেন একই গণতন্ত্র, যেটা আমেরিকায় কি হচ্ছে, একটা মানুষ তার বাসার সামনের একটা টেবিলে বসে কিছু ভোট কালেক্ট করে পাঠিয়ে দিচ্ছে। সে এটা মানুষ ফ্র্যাঞ্চাইজির মতন, হ্যাঁ, অনেকে কাজ করছে। কিন্তু বাংলাদেশে এই জায়গাটাতে আমরা যেতে পারছি না, কারণ জনবহুল দেশ হওয়ার কারণেও এটা হতে পারে, বা বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, এখানে ক্ষমতার যেই মিনিং, সেগুলোও হতে পারে। তো এখানে আসলে সেফ সাইডে থাকার জন্য আমার কাছে আপাত দৃষ্টিতে লটারির চাইতে নিরাপদ আর কিছু মনে হচ্ছে না। এখন আমাদেরকে আসলে এটা প্রশ্ন করা উচিত, এটা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, যেগুলো কনসিডারেশনগুলো কি ছিল একই শ্রেণীর জেলাগুলোকে বা একই সাইজের জেলাগুলোকে, কোন ধরনের, মানে একেবারেই কি র্যান্ডমাইজ করা এই হয়েছে? লটারির পরামর্শটা প্রথম জামাতের কোন নেতার কাছ থেকে এসেছিল আপনি মনে করতে পারেন? না, আমার কিছু জানা নেই এ ব্যাপারে অবশ্য, সেই আর কি। তো এই র্যান্ডমাইজেশনের প্রিন্সিপাল ছিল নাকি কিছু, এটা একটু জানতে হতো, জানলে হয়তো এ ব্যাপারে আর একটু অ্যানালাইসিস করা যেত। কিন্তু এই তফসিলের আগে সরকার এটা কেন করছে? মানে সরকার কি, এটা তো নির্বাচন কমিশন করার কথা। জি জি। এবং আপনি যখন একটা এসপিকে একটা জেলায় পাঠান, তার সেই জেলাটা পড়ে উঠতে, জানা বোঝার জন্য একটা সময় লাগে। ফলে আপনি এখন একবার করলেন, 3 মাস আছে নির্বাচনে, নির্বাচন কমিশন এসে আরেকবার করবে। ফলে নির্বাচনের সময় যদি এসপি ওই জেলায় নতুন হয়, ওসি যদি থানায় নতুন হয়, তাহলে সেটা তো আসলে অপরাধীদেরকে অবারিত সুযোগ দেয় করার। ফলে আসলে দেখেন, এটা যেহেতু একটা অনির্বাচিত সরকার, অথবা আমরা যদি বলি যে এটা পলিটিক্যাল সরকার না, আমার শব্দটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে নন পলিটিক্যাল সরকার। তো সেক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশন স্লাইড চেঞ্জ করতে পারে, তবে আমার অনুমান এটা মোটামুটি হয়তো খুব বেশি চেঞ্জ হবে না। জি, আপনাকে আরেকটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে ধর্ম অবমাননা নিয়ে বেশ আলোচনা আবারও শুরু হয়েছে। একজন বাউলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত, তারপরে আজকে আরও 2 জেলায়, এক জেলায় বাউলদের উপর আক্রমণের ঘটনা, আর এক জেলায় এটার প্রতিরোধে যারা করছিল তাদের উপর আক্রমণের ঘটনা। ঢাকায় জুলাইয়ের বা আওয়ামী লীগের সময়ে যিনি খুবই সোচ্চার ছিলেন তুলি, তার নামেও একটু ধর্ম অবমাননার মামলা হয়েছে। ফলে কেউ যদি ধর্ম অবমাননা করে, সেটি মামলা হতে পারে, আদালতের প্রক্রিয়ায় বিচার হতে পারে, কিন্তু কাউকে ধর্ম অবমাননা করেছে ধরে নিচ্ছি, সেই সিদ্ধান্তটা আসলে কে নেবে? আদালত নেবে, নাকি যারা বিক্ষোভ বিদ্রোহ করছে তারা নেবে? অবশ্যই এটা আদালত নেবে। এবং ধর্ম অবমাননা করুক আর যাই বলুক, কেউ, কোনো নাগরিক আরেকজন নাগরিকের হাতে এককভাবে বা সংঘবদ্ধভাবে তার গায়ে হাত তোলার অধিকার রাখে না। এটা একটা বেজ লাইন, আমাদেরকে এখানে একমত হতেই হবে, কারণ এটা আইন দিয়ে সংজ্ঞায়িত। এরপর তারা কি করতে পারে? তারা প্রশাসনকে জানাতে পারে, চাপ দিতে পারে। তার পুলিশ যদি মনে করে যে এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, তাকে সেফ রাখার জন্য সরিয়ে রাখতে হচ্ছে, সেটা তাদের ব্যাপার। এবং এখানে যদি মামলাও হয়, আপনি জানেন সর্বোচ্চ 2 বছরের শাস্তি আছে, সেটা আদালত ঠিক করবে। মানুষ, আমার কাছে যদি মনে হয় যে এক ব্যক্তি সে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে তার কথা দিয়ে বা যে কোনো অ্যাক্টিভিটি দিয়ে, আমি অ্যাট বেস্ট যেটা করতে পারি, আমি প্রশাসনকে জানাতে পারি। সুতরাং এই কালচারটাকে কেউ কেউ খুব শখ করে নিজেদের ঘাড়ে নিয়ে নিচ্ছে, যে আপনারা কি শুনেছেন সে কি বলেছিল, হোয়াট এভার দ্য স্পিচ ওয়াজ অ্যাবাউট, ইটস নট হিজ অর হার ডিউটি। এটা কোনো ব্যক্তির কর্তব্য না, এটা হচ্ছে প্রথম কথা। আর আপনি যেটা বলছিলেন যে তুলিয়াপার ব্যাপারে একটা মামলা হয়েছে, আমার কাছে মনে হয় এগুলো জাস্ট কিছু পলিটিক্যাল স্টান্ট। এখন এটা কে নিয়েছে আমি জানি না, এটার ব্যাপারে আমার মনে হয় যে জুলাইয়ের সাথে যারা জড়িত ছিলেন তারা সবাই বিরক্ত,
এইটাতে এটা আমার কাছে মনে হয় যে এটা জাস্ট দৃষ্টি আকর্ষণের জন্য করা হয়েছে, এটা ধোপে টেকার মতন কোনো কথা না। কারণ উনি যে কথাটা বলেছেন এটা অহরহই আমরা অনেকেই বলে থাকে, এটা জাস্ট তাকে একটা পলিটিক্যালি একটা নার্ভাস করার জন্য হতে পারে। এটা কে করেছে এটা আগে বুঝতে হবে। আমরা তো সব কিছুতে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি তৌহিদি জনতা, যেই তৌহিদি জনতার এই নামকরণটাও কারা করছে, যারা নাম দিচ্ছে তারা নিজেদেরকে তৌহিদি জনতা বলে না, এরা জাস্ট মব। কিন্তু কখনো কখনো ব্যানারে, আমার মনে আছে প্রথম আলোর ঘটনার সময় ব্যানারে তৌহিদি জনতা লেখা ছিল। এটা হচ্ছে ওই যে কার্টুনটার ব্যাপারে। জি, এখন মনে করেন আমি এসে আপনাকে বললাম আমি একজন ভালো মুসলিম, আপনি কি আমাকে এটাকে আমার কথার উপর ভিত্তি করে আমাকে সিদ্ধান্ত দেবেন? আমি যদি আমার মবটাকে একটা জেনেরিক নাম দিয়ে আমার অপরাধটাকে ছোট করতে চাই, তাহলে আমার মনে হয় এটা কোনো এক্সকিউজ হওয়া উচিত না। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপা আজকে স্পষ্ট করে বলেছেন যে বাউলদের উপর এই হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ। এখন যখন বাংলাদেশে এরকম উগ্র ধর্মীয় মনোভাব বা ধর্মভিত্তিক রাজনীতির কথা বলা হয়, তখন পারসেপশন হচ্ছে দোষটা জামাত ইসলামের দিকে যায়। জি, সেইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? নন্দ ঘোষ, যত দোষ এখন সব এসে একজনের ওপর পড়বে, কারণ তারা একটু ধর্মের কথা বলে টলে। হ্যাঁ, কিন্তু আপনি বের করে দেখেন এখানে এ পর্যন্ত কোনোদিন বাংলাদেশে কিন্তু বাউলদেরকে অত্যাচার করার কথা আজকেও ঠাকুরগাঁয়ে হয়েছে, আপনি বলছিলেন তাই না? এই অত্যাচার করার ইতিহাসটা নতুন না, এরকম আমরা প্রায় শুনছি, ধরে নিয়ে চুল কেটে দিচ্ছে এলাকার মানুষজন। আবার কি হয়, বাউলদের যেটা অরিজিনাল সংস্কৃতি সেটা হচ্ছে যে তার সুফিজমের মতন একটা ব্যাপার আছে, তো এখানে সব ধর্মের মানুষ আসতে পারে। আপনি যদি কুষ্টিয়ায় যান দেখবেন সব ধর্মের মানুষ লালনের জায়গায় যাচ্ছে এবং এখানে অবারিত দ্বার। কিন্তু যেটা হয় এখানে মাদকের চর্চা আছে, এখানে এমন কিছু বিষয়ের চর্চা আছে যেগুলো হয়তো সিভিল সোসাইটির সাথে যায় না, সে কারণেও কেউ যদি বিরোধিতা করে সেইটা একটা রাজনৈতিক দলের ঘাড়ে দিয়ে দেওয়া, আসলে ওই রাজনৈতিক দলটাকে অপ্রয়োজনীয়ভাবে এম্পাওয়ার করা হচ্ছে। এটার দরকার নাই, এটার বিচার হওয়া উচিত। whoever the person is, whoever is doing this. ডক্টর জাহেদ, এই যে আমরা একটা ইনক্লুসিভ একটা রাজনীতির একটা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো হয়েছিল বা আমরাও দেখেছিলাম, 14-15 মাস পরে যা যা হচ্ছে, ধরেন বাউলের মতো ইস্যুগুলো ছোট, কিন্তু সেগুলোর যে ব্যাপ্তি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাষায় আক্রমণ, এবং সে জায়গায় কখনো কখনো প্রশাসনের যে এক ধরনের নির্লিপ্ততা, সেইটা খানিকটা হতাশাজনক কিনা? ভীষণ হতাশাজনক। আপনার খানিকটা না, ভীষণ ভীষণ। কেন বলছি, প্রথম দিন যখন হামলা হলো, ধরুন প্রাথমিক যে অভিযোগ হয়েছে আবুল সরকারকে নিয়ে, আমি ধরলাম যে কারো রাইট আছে মামলা করা, তাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে, পরবর্তী তদন্ত এবং বিচারের দিকে এটা যাবে। তার সমর্থক, তাকে পছন্দ করেন এমন মানুষ একটা প্রতিবাদ জানাতে এসছেন। আমাদের গ্রেফতার হলে আমরা প্রতিবাদ জানাই না? প্রচুর জানাই। আমরা আদালতের উপরও যেমন নির্ভর করি, আমরা একইভাবে রাস্তায় প্রতিবাদ জানাই, মানববন্ধন করি, মিছিল আদালতে গিয়েও প্রতিবাদ করি, প্রচুর। এগুলো আমাদের প্রচুর চর্চা আছে। কিন্তু কি হলো, এই মিছিলটাতেও কিন্তু তৌহিদি জনতা ব্যানার ছিল। এই ব্যানারে আমি একটু বলতে চাই, এনারা মিছিল যখন করছেন, এটার অডিও পাওয়া যায়, একটা বাউল ধৈরা জবাই কর 2-3 বার বলা হয়েছে, তারপর বলা হচ্ছে ধৈরা জেলে ভর। আচ্ছা, বাউল হলে জেলে ভরতে হবে, মানে আপনি এই মেসেজটা কিন্তু দিচ্ছেন। এরপর তাদেরকে পেটানো হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো, জখম করা হলো। ভিডিওতে দেখছি পুলিশ ওখানে আছে। মানে বেসিক আইন কি? পেটাতে পুকুরে ফেলা হচ্ছে, পুকুরে নামার পর ঢিল মারা হচ্ছে, পুলিশ বোঝানোর চেষ্টা করছে। যে মানুষটা এই ধরনের আচরণ করবে, প্রথম কাজ হচ্ছে তাকে গ্রেফতার করা, প্লেন অ্যান্ড সিম্পল। আপনি এটা করতে পারেন না, পুলিশ তো গ্রেফতার করেনি। আবু সরকারের স্ত্রী বলেছেন পরের দিন তিনি মামলা করতে গিয়েও পুলিশের সহযোগিতা পাননি। আচ্ছা, এই জায়গাটা কেন হলো? 5 আগস্ট পরবর্তী সময় আমরা যদি দেখি, কখনো এই ব্যানার আছে, কখনো এই ব্যানার ছাড়া প্রায় 200 মাজারে হামলা হয়েছে। এই আবুল সরকারের ঘটনা 2-3 দিন আগে আমরা এই নিউজ দেখেছি, বুলডোজার দিয়ে একটা মাজার ভাঙা হয়েছে রীতিমতো। মানে আগে মতো গিয়ে কয়েকজন মিলে ভেঙে দিয়েছে, বুলডোজার নিয়ে মাজার ভাঙা হয়েছে। তো এই ঘটনাগুলো ঘটা, মেয়েরা ফুটবল খেলতে গিয়ে সমস্যা, যাত্রা পালা গান হচ্ছে, এরকম প্রচুর মেলা বন্ধ হয়েছে, প্রচুর সংখ্যাটা। আমি এগুলো ট্রেস করি, সেজন্য আমার চোখে এটা আছে। 3 জন অন্তত অভিনেত্রী দোকান উদ্বোধন করতে যেতে পারেননি, ফেরত আসতে হয়েছে। তারা একটা শোরুম উদ্বোধন করবে, মেয়েদের জিনিসপত্রের দোকান, একজন অভিনেত্রী বা আমরা করতে পারি নায়িকা বলি যাদেরকে, তারা উদ্বোধন করতে যাবেন, ওখানেও তৌহিদি জনতা ব্যানার দিয়ে তাদেরকে যেতে দেওয়া হয় নাই। সো আপনি যদি একত্র করেন সবগুলো, তাহলে এটা বেশ ভয়ের ব্যাপার। এবং সরকারের একটা নির্লিপ্ততা। 200 মাজার কেন ভাঙে? আচ্ছা, 10টা 15টা 20টা ভাঙা আমি অ্যাগ্রি করি কেন?
এগ্রি করি মানে মেনে নিচ্ছি তা না, সরকার তখন মাত্র তৈরি হয়েছে, জি। পুলিশ খুব কমফোর্টেবল না, পরিস্থিতির সুযোগ পরিস্থিতির সুযোগ নিয়েছে, এই ধরনের এলিমেন্ট এখানে ছিল। এরপর এটা 25-এর পর 50 কিভাবে গেল, 100 কিভাবে গেল, 150 কিভাবে গেল, আমাদের উপদেষ্টারা স্ট্যাটাস দেন, স্ট্যাটাস দিয়ে ক্ষোভ জানান, আমরা যেমন জানাই, এই যে এবারও দিয়েছেন। জি। আবার এটাও বলতে পারে যে মন্দের ভালো কি এটা যে উনি অন্তত স্ট্যাটাস দিয়েছেন, আর বা কেউ এখন তো- কিন্তু আর ডিলিট করে না, এটার প্রশংসাও আর করা এটা উচিত। প্রশংসা করা যায়, জি। আর কেউ কিছু করেনি। সবচেয়ে বড় বিপদ যেটা আসছে, যেটা ভয়ের জন্য, এখনো আমাদের দেশের ইনক্লুসিভ মেন্টালিটি নষ্ট হচ্ছে। আমরা শেখ হাসিনাকে সরাতে চেয়েছি, আমরা যে ফ্যাসিবাদ বলি, ফ্যাসিবাদী কনসেপ্টই হচ্ছে এটা যে আপনি সঠিক এবং আপনারটাই সবাইকে মানতে হবে। আর আমরা যখন গণতন্ত্রের কথা বলি, সেটা হচ্ছে এই যে অনেক কিছু আপনার আমার ভালো না লাগতে পারে, আমি মানি না, কিন্তু আমি সহাবস্থান করব। আমার যদি কোনো ক্ষেত্রে মনে হয় আমার অধিকার নষ্ট হচ্ছে, আমি সেটার জন্য আইনি ব্যবস্থা নেব, কিন্তু আমার সহাবস্থান করতে হবে। এই হলো বেসিক। এটা তো নষ্ট হচ্ছে। আর একটা বড় বিপদ আছে, এটা একটু বলি, এটা আরো বেশি বড় বিপদ। শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় থাকার ন্যারেটিভ তৈরি করেছিল একটা যুক্তির উপরে ভিত্তি করে, সেটা হচ্ছে, আমি ইন্ডিয়ার অনেককে বলতে শুনেছি শেখ হাসিনা ভোট চুরি করে, টাকা চুরি করে, পাচার করে, মত প্রকাশের স্বাধীনতা নষ্ট করেছে, মানবাধিকার লঙ্ঘন করে, কিন্তু শেখ হাসিনাকে রাখতে হবে, এটা ভারতে বলছে। কারণ শেখ হাসিনা যদি চলে যায় তাহলে বাংলাদেশে এক্সট্রিমিস্ট ইসলামিক ফান্ডামেন্টালিজম মাথা চাড়া দেবে। এবং সেই ন্যারেটিভ এবং 5 তারিখের পর থেকে দেখবেন ঠিক সেম কথা ওরা ক্রমাগত বলছে, এটা ইসলামিক একটা রেভলিউশন, এটার মাধ্যমে ডক্টর ইউনূস ক্ষমতায় এসছে, অমুক হিজবুত তাহরির, ওটা এটা সেটা। এই যাবতীয় ঘটনাগুলো যদি আপনি একত্র করেন, তাহলে দেখবেন এই ন্যারেটিভকে ভিত্তি দেওয়া যায়, দেওয়ার চেষ্টা করা যায়। যেটা খুবই ভয়ের। জি সামান্তে একটু ছোট করে এই ইস্যুতে, আপনারা যখন বিশেষ করে আবুল সরকারের উপর ঘটনায় এনসিপি বিবৃতি দিল, তারপরে আমরা যারা এনসিপিকে মাথায় তুলে রাখতো, তারা এনসিপিকে একটা ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়ার ভয়াবহ রকমের চেষ্টা করেছে, আপনাদেরও নিশ্চয়ই পরিলক্ষিত হয়েছে। আপনারা কি বিবৃতিটাতে অটল আছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুলিয়াপার ঘটনাটাকে কিভাবে দেখেন? থ্যাংক ইউ। আপনার যে বিবৃতিটা আমরা প্রথমে এই ইস্যুতে দিয়েছিলাম, এই বিবৃতিটাতে আমরা অটল আছি, কিন্তু বিবৃতিটার মানে Text. অংশ বিশেষ এবং টেক্সট নিয়ে আমরা, এটা হতে পারে কখনো কখনো আপনার বক্তব্য, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা কখনো কখনো মিসকমিউনিকেশন হতে পারে, বা এটা যে পড়ছে তার কাছে ক্লিয়ার হচ্ছে না আপনার পজিশনটা, meaningটা এটা অন্যরকম। হতে পারে। তখন যখন এই বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে আচ্ছা আমাদের কাছে ক্লিয়ার ছিল, আমরা কি বক্তব্য চেয়েছি। দিলাম, আমরা এটা আমাদের কাছে ক্লিয়ার ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আরো ফার্দার ক্ল্যারিফিকেশনের প্রয়োজন ছিল, তখন আমরা একটা এক্সটেন্ডেড ক্ল্যারিফিকেশন বিবৃতি দিয়েছি। তাতে করে আবার অনেকে বলেছে বিবৃতিবাদ সংগঠন ইত্যাদি ইত্যাদি এই ধরনের মন্তব্য অথবা এসেছে। কারো ভয়ে বিবৃতি সংশোধন করলো। রাইট, এটা আমরা কিন্তু বিবৃতি কোনো সংশোধন করিনি, আমরা এক্সট্রা মানে এক্সট্রা একটা প্যারা যুক্ত হয়েছে। না, এটা আমরা এক্সটেন্ডেড ক্ল্যারিফিকেশন বা এক্সটেন্ডেড বিবৃতি আকারে দেখতে হবে, ওইটারই মানে একটা সম্প্রসারিত রূপ। হ্যাঁ, সম্প্রসারিত রূপ। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তুলি আপার যে মামলাটা করা হয়েছে, এটা আমাকে এই ফোরাম থেকে বা এই মানে অন এয়ারে আমাকে অবশ্যই তীব্র বিরোধিতা জানাতে হবে। ধর্ম অবমাননার বিষয়টাকে কখনোই রাজনৈতিকভাবে ব্যবহার্য জিনিস বানানো যায় না, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। এবং যেমনটা হ্যাঁ, ধর্ম অবমাননাও আমাদের এটাকে ট্যাকেল করতে হবে, এটাও গর্হিত অপরাধ। আবার একই সাথে ধর্ম অবমাননাকে আপনি সামাজিকভাবে ডাইলিউট করে ফেলতে পারেন না। তখন এটা যখন রাজনৈতিকভাবে ব্যবহার করেন, এই বিষয়টার কোনো সিরিয়াসনেস থাকে না তখন। সো তুলি আপার ক্ষেত্রে তার যে মন্তব্য, এটা আমরা শুনেছি, অনেক সময় আমি এটা বললাম, আমরা অনেকেই কথা বলি বিভিন্ন ফোরামে, পাবলিকলি স্পিকিং করি। পাবলিক স্পিকিং এটা একটা খুবই এলোকোয়েন্ট রূপ থাকতে হয়, অনেকের এই এলোকোয়েন্স নাও থাকতে পারে। কিন্তু আমরা পলিটিক্সে অনেকেই আসছে নতুন, অনেকে চলে গেছে, অনেকে বর্ষিয়ান, তাদের এলোকোয়েন্সও আসলে এখন মাঝে মাঝে প্রশ্ন তুলতে হয়। এটা হতে পারে, মানুষ মাত্রই এগুলো বিচ্যুত হতে পারে, কিন্তু আমরা যেভাবে এটাকে পলিটিক্যালি ব্যবহার করে সকলের উপরে ঝাঁপিয়ে পড়ি, এই কালচারটা বাংলাদেশে বন্ধ করতে হবে। জি জি, আমরা একটা বিরতি নিই দর্শক, বিরতির পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা কথা বলছি সমসাময়িক বিষয় নিয়ে। মার্ডি আপা, আপনার জামাত ইসলামীর শীর্ষ নেতা আমির সাহেব আজকে বলেছেন যে তারা কাউকে বোরখা পরতে বাধ্য করবে না। ফলে এই আলোচনা আসছে কেন? মানে কেউ কি আসলে কাউকে বোরখা পরতে বাধ্য করতে পারে, অথবা জামাত ইসলামকে এই ঘোষণা কেন দিতে হচ্ছে? মানে মানুষ কি আসলে মনে করে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে কাউকে বোরখা পরতে বাধ্য করা হবে? আপনাকে তো নিশ্চয়ই কেউ বাধ্য করেনি। পারিবারিক অনুশাসন বা নিজের বিশ্বাস, সেটা আলাদা কথা। জি, দেখেন, আমি যদি আমার স্কেলে চিন্তা করি, আমি একটা ছোট মানুষ,
আমি এ পর্যন্ত হয়তো বা 10-15 জায়গায় আপনাদের সাথে এরকম বসেছি, আমি প্রতিটা জায়গায় এই প্রশ্নটা পেয়েছি যে আপনারা শরিয়া আইন আসলে সিনেমা বন্ধ হয়ে যাবে আর সব মেয়েরা বোরকা পরবে, তাই না? এটা অন এয়ার অফ এয়ার দুই জায়গাতেই। তো জামাতের আমিরের কাছে এই প্রশ্ন নিশ্চয়ই আসে, এবং আমি দেখেছি বিভিন্ন সময় মিডিয়ার সাথে বিভিন্ন পডকাস্টগুলোতে যেখানে উনি কথা বলার সময় পান ওনাকে বারবার জিজ্ঞেস করা হয়। এখন এটা যদি ওনার মনে হয়ে থাকে যে মানুষকে এটা অ্যাসিওরেন্স দিতে হবে, হ্যাঁ, এটা হয়তো উনি সেই জায়গা থেকে করেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, যে বাংলাদেশে উদ্দেশ্যমূলকভাবেই আমি বলবো, এটা রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবেই জামাতকে বারবার একটা কট্টরপন্থী জায়গায় দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে ডক্টর জাহেদ যেটা বলছেন ওটার সাথে আমি সম্পূর্ণ একমত, যে শেখ হাসিনা চলে গেলে এক্সট্রিমিজম বাড়বে যারা বলেছে, আর যারা শেখ হাসিনা যাওয়ার পরে এক্সট্রিমিজমের কাণ্ডকীর্তি করছে, আমাদেরকে খুঁজতে হবে যে এই গোড়াগুলো এক জায়গায় কিনা, এটা পরিকল্পিত কিনা। জি, এটা আসলে আমি জানি না, আমরা কেউ জানি না, কিন্তু এখানে খুঁজতে হবে, কারণ এখানে ওই বয়ানের একটা সাক্ষ্য পাওয়া যাচ্ছে। আচ্ছা মার্জিয়া, এই প্রসঙ্গে আপনাকে আরেকটা প্রশ্ন ছোট করে, ধরেন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগ যে ন্যারেটিভ নিয়ে রাজনীতি করতো সেই ন্যারেটিভের মাঠটা ফাঁকা, ফলে বিএনপি কি ওই মাঠটা দখল করার চেষ্টা করছে? এটা হচ্ছে একটা প্রশ্ন। এবং বিএনপি যদি ওই মাঠটা দখল করে, তাহলে বিএনপি এতদিন যে রাজনীতি করত, জামাত কি সেই মাঠটা দখল করার চেষ্টা করছে? রাজনীতিতে গণতন্ত্রে সবার কাছে সমান সুযোগ, যে কে কার ভোটারকে কিভাবে আকর্ষণ করবে। এবং আপনি দেখবেন যে এখন অনেক ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে। আপনি দেখেছেন গতকাল রাত্রে করাইল বস্তিতে একটা ছবি দেখলাম, আমার খুব ভালো লাগছিল। ছাত্রদলের একটা ছেলে, তার ভূমিকাটা খুব, এবং সেভাবে ট্রেইনড কিনা আমি জানি না, খুবই রিস্কি কাজ করছিল। আমি আজকে দেখলাম যে জামাতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আর্থকোয়েক টিম একটা গঠন করা হয়েছে, ভালো কাজের প্রতিযোগিতা চলছে। আমার মনে হয় এখানে যারা কাজ করছে তাদের কারোর সময় নাই ওই যে আওয়ামী লীগের যারা ভোটার ছিল তারা কাকে ভোট দিবে এগুলো নিয়ে চিন্তা করার। এইটা ভোটাররা চিন্তা করবে। এবং আপনি দেখেছেন যেখানে মানুষ ভোটই দিতে পারে নাই, আওয়ামী লীগের ভোট কয়টা? আওয়ামী লীগের যদি আসলে অনেকগুলো ভোট থাকতো তাহলে তো তাদেরকে রাতের ভোট, ডামি ভোট করতে হতো না। তাহলে এখানে আওয়ামী লীগের ভোটার নিয়ে কেউ চিন্তা করছে কিনা, তাদেরকে টানার জন্য বাড়তি কোনো ইনসেন্টিভ দিচ্ছে কিনা, সেটা আমার কাছে পরিষ্কার না। জাহিদ ভাই, আমাদের রাজনীতিতে ধর্মের ব্যবহার একদমই পুরনো, মানে অনেক পুরনো। এমনকি খুব প্রগতিশীল ধর্মনিরপেক্ষ দাবি করা দলগুলোকে আমরা দেখেছি যে ভোটের আগে এক ধরনের বেশভূষায় পরিবর্তন করতে। ফলে সেই জায়গায় জামাত আমিরের এইটাকে আসলে এক ধরনের ভোটারদেরকে আশ্বস্ত করা, নাকি এটি এক ধরনের কৌশল যে আমরা কাউকে জোর জবরদস্তির ভিতর দিয়ে যাব না, জামাত নিয়ে যে ন্যারেটিভ সেটি ভাঙারও চেষ্টা কিনা? জামাতের রাজনীতিটা আমি আসলে খুব স্পষ্ট নই, আমি স্পষ্ট হতে চাই। রাজনীতি স্পষ্ট হওয়া দরকার, বিশেষ করে যে দলটার নামের সাথে ইসলামী শব্দটা আছে। আমরা বিএনপি আওয়ামী লীগকে যেভাবে দেখে জামাতকে সেভাবে দেখতে চাই না, খুব স্বাভাবিক। তারা নিজেরাও বলেন তারা সৎ লোকের শাসন চান, আল্লাহর আইন চান। এটা এখন আর বলে না 2008 সৎ লোকের শাসন তো বলেই, আল্লাহর আইন বলে না, কিন্তু সৎ লোকের শাসন। সেদিন আমি মানে ওই যে আমার এলাকায় যিনি জামাতের প্রার্থী তার মিছিল ক্রস করছিলাম, ওই মিছিলে আল্লাহর আইন চাইও বলেছে, সৎ লোকের শাসন চাইতে বলেনি, সেটাই সমস্যা নেই। আমি আপনার সাথে একটা জিনিস একটু যোগ করতে চাই, জামাত সম্পর্কে প্রবলেমটা আসলে কোথায়। তাইওয়ান ইস্যুতে আমেরিকা কি করবে এটা নিয়ে একটা টার্ম প্রচলিত আন্তর্জাতিক রাজনীতি, যে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, মানে তাইওয়ানকে যদি চায়না জোরপূর্বক দখল করতে যায়, আমেরিকা সেখানে সামরিকভাবে বাধা দেবে কি দেবে না, আমেরিকা দেবও বলে না, দেবও নাও বলে না। আমি জামাতের এই ধরনের একটা অ্যাম্বিগুইটি দেখি। ইনফ্যাক্ট একটা নির্বাচনে ভোটারদেরকে এই অস্পষ্টতার মধ্যে রাখা উচিত না। কেন বলছি? জামাত যদি নির্বাচনে জিতে যায়, এবার জামাত কি শরিয়া কায়েম করবে কিনা এটা ভোট চাওয়ার আগেই চাইতে হবে। আমি তোমাকে দুর্নীতি দূর করব, আমি চাকরি দেব, এটা হতে পারে না। আপনি ক্ষমতা আসার পর যদি হয় এরকম, আপনি যদি এরপর শরিয়া কায়েম করতে যান, আমি এটাকে কিন্তু খুব সিরিয়াস দ্বিচারিতা বলবো। আচ্ছা, শরিয়া যদি কায়েম করার ঘোষণা তারা দেন, তারপর তাদের শরিয়ার পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। জামাতের সাথে জোটে আছে এমন একটা রাজনৈতিক দল, তাদের সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক যেতে পারেন না, এটাও একটা, তারা এটাকে সঠিক ইসলাম বলে মনে করেন। কোন নারী থাকলে ওনারা টকশোতেও আসেন না, টকশোতেও আসেন না। তো সেটা যদি হয়ে থাকে, তার সাথে জোটে আছে, তার সাথে 8 দলের মধ্যে তারা আছেন, তো তারও একরকম আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যাবাউট ইসলাম, জামাতেরও আছে। আমি কোনটা সঠিক কোনটা ভুল বলছি না, জামাতের নিজেরটা কিন্তু জানাতে হবে, আমি এটা বলতে চাইছি। এখন পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করা যেসব রাষ্ট্রগুলো আছে, প্রত্যেকটাতেই নারীদের উপরে পোশাক ইম্পোজ করা আছে। ডিফারেন্স হচ্ছে কোথাও হয়তো নারীদের নেকাব আছে, কোথাও হয়তো
ফেস দেখানো যায়, আমি ইরানের কথা বলছি, কিন্তু ওখানে আপনাকে হিজাবটা পড়তে হবে। আমাদের মাসা আমিনের স্টোরি আমরা দেখেছি না, উনি জাস্ট হিজাবটা পরেন নাই বলে সেই নীতি পুলিশের সাথে কি কি ঘটলো। সুতরাং আমরা তো দেখছি এক্সাম্পলগুলোতে এই জায়গায়। সো জামাতকে বলতে হবে আমি শরিয়া কায়েম করব কিনা, করলে আমার শরিয়াতে কি কি থাকবে না থাকবে তার ডিটেইলড একটা রূপরেখা। কিন্তু জামাত যেহেতু বলছে না, তার মানেই তো যে তারা শরিয়া কায়েম করবে না, মানে না আমি সেটা বলতে পারছি জামাতের না, আমি সেটা বলতে পারছি না। যেমন আমার কথা যদি বলি, আমেরিকা বলছে না, কিন্তু আমি ধারণা করি তাইওয়ানকে যদি অ্যাটাক করে আমেরিকা যুদ্ধে চলে যাবে। জি, তো এই জন্য ধরে যদি চলে যান, এটা আপনার শঙ্কা। আমারও স্পষ্টতা লাগবে, তো এই স্পষ্টতা লাগবে। যেমন ধরুন ঢাকা ইউনিভার্সিটির যে নির্বাচন হলো, আমি এটা একটা কলাম লিখেছি, ডাকসু নির্বাচনে শিবির জিতেছে, কিন্তু আমি বলছি শিবির তার নিজের রাজনীতিকে পরাজিত করেছে। কারণ হলো শিবিরের 36 দফা, আমি ওই কলামের স্বার্থে পুরোটা পড়েছি, সবই কতগুলো ওয়েলফেয়ার করবে এসব কথাবার্তা, এখনো তারা তাই বলছেন। ওখানে এই যে ওইটাও ইসলামী ছাত্র শিবির, সুতরাং ইসলামকে তারা কিভাবে ইনকর্পোরেট করবেন ওই 36 দফা একটাও নাই। সেজন্য আমি বলছি তারা করবেন কি করবেন আমাদের বলতে হবে। আবার বাইরে বলছেন, আমার সাথে টকশোতে বসে অন্তত 4-5 জন জামায়াত ইসলামীর নেতা যারা নির্বাচন করছেন তারা বলছেন শরিয়া করবেন। আবার কিছুদিন আগে বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে রেফার করছেন শ্রীরাধা দত্ত, যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তারা শরিয়া করবেন কিনা, উনি বলেছেন আমরা এরকম কোনো কথা বলছি না। জামাত এটা অস্বীকারও করেনি। আবার আমার সাথে বসে আমি বলছি তো 5-6 জন, আমি নাম বলে দিতে পারি যেগুলো অন রেকর্ড, তার মানে একটু কনফিউশন এখন আছে। এই জিনিসটা এই অস্পষ্টতা জামাতের মতো দলের ক্ষেত্রে থাকা উচিত না। আরেকটা কথা আমি একটু যোগ করে ফেলতে চাই ছোট্ট একটু, তুলি সম্পর্কে। দেখুন তুলি কিন্তু তার স্টেটমেন্টটা নিয়ে ইভেন অ্যাপোলোজাইজ করেছে সেদিনই, ব্যাখ্যাও দিয়েছে এবং অ্যাপোলো সে পরেও বলেছেন যদি কোনো রকম কোনো কষ্ট হয় তাহলে উনি ক্ষমা চাইছেন। আসলে ওনার সিটে আপনি খেয়াল করেছেন একজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে, তিনি মশাল মিছিল করেছেন, এটার পার্ট হওয়ার কথা। জি আপা, এই শুনে আলোচনা না করে প্রার্থিতাই কি এনসিপি চমক দেখানোর অংশ হিসেবেই আমাদের সেই স্যালুট দেওয়া ভাইটিকে নমিনেশন দিল, নাকি এটা এক ধরনের আলোচনা তৈরি করার জন্য? কারণ ওই আসনে মির্জা আব্বাস ছাড়াও ওসমান হাদি জুলাই আন্দোলনের আগে পরে যার ভূমিকা নানাভাবে প্রশংসিত, তার অনেক ফ্যান ফলোয়ার, ফলে এটা একটু বুঝতে চাই। আসলে আমি অসংখ্যবার বিভিন্ন জায়গায় বলেছি যে প্রার্থিতার মধ্যে চমক, বা যেটা আসলে চমক বলতে কি বোঝায়, আওয়ামী লীগ বুঝাতো যে সে গায়ক গায়িকা বা নায়ক নায়িকা আনতে পারতেছে কিনা, ক্রিকেটার আনতে পারতেছে কিনা, আওয়ামী লীগের ব্যাপারটা ছিল এরকম। কিন্তু আবার চমক বলতে এটা বোঝায় যে বড় ব্যবসায়ী কিনা, এগুলো মাঝে মাঝে আমরা দেখেছি। কিন্তু চমক বলতে আমরা আসলে কি বুঝি, আমি অসংখ্যবার বলেছি যে রিকশাওয়ালা এবং কৃষক এবং যারা গার্মেন্টস কর্মী তাদের সংসদে যাওয়ার রাস্তাটা একটু পরিষ্কার হওয়া দরকার। কারণ আপনি একটা বড় কমিউনিটি, হ্যাঁ আপনি বলতে পারেন তার যোগ্যতা, আপনি যোগ্যতার মাপকাঠি আমরা তাইলে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা তৈরি করি যে এই যোগ্যতা না থাকলে আমরা তাকে সংসদ সদস্য হিসেবে মেনে নিব না। সেটা তো একটা আছে, সেটা আসলে কি মানে শিক্ষাগত যোগ্যতাই একমাত্র প্রাধান্য পায়। কিন্তু আসলে এই যে একটা কমিউনিটি, এই যে কমিউনিটিগুলোকে রিপ্রেজেন্ট আসলে কারা করবে, এই যে লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাসের যে কমিউনিটি, এইটার কথাটা আসলে ওখানে কে বলবে? আমি যেটা বুঝি যে হ্যাঁ আমি আইডিয়া করতে পারি একজন রিক্সা চালকের সারাদিন রিক্সা চালায়ে গ্যারেজে তার ঘুমাতে কি কষ্ট হয়, হয়তো আমি একটা আইডিয়া করতে পারি, বাট ওইটা যে আমার ফিক্স করার ওই কমিউনিটি কিন্তু আমাকে এসে ধরবে না। কিন্তু ওই কমিউনিটির একজন লোক যদি সংসদে যায়, সব কমিউনিটির ক্ষেত্রে এটা ঘটবে, যদি যায় তার কিন্তু ওই কমিউনিটির প্রেশারটা থাকে। আমি যদিও নিজে পার্সোনালি মনে করি না যে কমিউনিটি পলিটিক্স করা মেইনস্ট্রিম পলিটিক্সের জন্য তাই যদি হয়, ধরেন আওয়ামী লীগের পার্লামেন্টে 64% মতো ব্যবসায়ী ছিল, তাতে এই দেশের ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকার কথা না। কথা ঠিক, এটার কারণ যে এটা অনেক সামরিক বেসামরিক আমলা ছিল, তাহলে আমাদের প্রশাসনে কোনো এই ব্যবসায়ীরা ঝামেলা থাকার কথা না। এই ব্যবসায়ীরা শেখ হাসিনা পার্লামেন্টে বাংলাদেশের ব্যবসাকে ধ্বংসপ্রাপ্ত করার প্রমিস দিয়ে ওখানে গেছে। শেখ হাসিনার পার্লামেন্টে যেতে গিয়ে তার পার্সোনাল ব্যবসাও উন্নত হবে, কিন্তু বাংলাদেশের যে ব্যবসায়ী সেক্টর, এই সেক্টরটাকে ধ্বংসপ্রাপ্ত করার প্রমিস দিয়ে ওখানে সংসদ তো মূলত আইন প্রণয়ন করাই কাজ, তাই তো? ফলে সে আইন প্রণয়নের জায়গায় আমাদের এই ভাইটি কতখানি আসলে ভূমিকা রাখতে পারবে? আমার কাছে মনে হয় যে ইটস অল অ্যাবাউট আ প্রসেস। দেখেন এটাকে গিমিক মনে হতে পারে, কিন্তু আমরা আসলে এরকম একটা জায়গায় আসলে যেতে পারি কিনা এটা আমাদেরকে অ্যাটলিস্ট কনভারসেশনে, এখন যে কনভারসেশনে আমরা আসছি এই কনভারসেশন থেকে এখন আমরা পলিসি মেকিং এর দিকে যাই, যে আমরা চাই যে একটা, আমরা কিন্তু নাগরিক কমিটির সময় বলেছি যে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে আসতে চাই। আপনি অন্যান্য যেই দেশগুলো আসলে একটু আগানো, আমাদের অর্থনৈতিকভাবে কালচারালি একটু আগানো,
সেই দেশগুলোর দিকে তাকালে কিন্তু দেখা যায় যে আসলে একদম রুট লেভেল থেকে নেতারা উঠে আসতে পারে। পরিষ্কার আপনার আমরা বক্তব্য। আসলে রুট লেভেল থেকে নেতা উঠে আসতে দেখতে পাচ্ছি না কেন? কারণ আইন প্রণয়নের জায়গাটা আসলে সংসদ সদস্যের কোনো প্রায়র কনসার্ন না। তার প্রায়র কনসার্ন হচ্ছে, তার একমাত্র প্রমিস হচ্ছে সে কতগুলা ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে পারে এলাকায়। পরিষ্কার। So, আপা, এই জামাত জিনিসটা ইসলামও সমস্যা। এরকম চমক ধরেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখিয়েছে, অথবা ছাত্র সংসদ নির্বাচনের পরে যারা অনেক বেশি সক্রিয়, ধরেন ডাকসুর একজন নেতাকে নিয়ে আলোচনা হয়। একইভাবে জাতীয় সংসদে খুলনায় এক আসনে প্রার্থীতা ঘোষণা হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে প্রার্থী যাকে ঘোষণা করা হয়েছে আমির চেঞ্জ হচ্ছে হয়ে এখানে একজন নন মুসলিম একজনকে সেখানে দেওয়া হচ্ছে, যিনি দীর্ঘদিন থেকে বোধহয় জামাত করেন 2003 সাল থেকে। ফলে সেই চমকের রাস্তায় জামাত ইসলামও হাঁটছে, নাকি এটা কৌশল সংখ্যালঘু বা ধর্মীয়ভাবে যারা সংখ্যায় কম তাদের ভোট আকৃষ্ট করার জন্য? দর্শক, সেটি নিয়ে কথা বলি, তার আগে একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আপা, আপনার কাছে প্রশ্ন ছিল মার্জিয়া আপা, যে জামাতও প্রার্থিতা জাতীয় সংসদ নির্বাচনে চমক দিচ্ছে কিনা? খুলনায় এক আসনে একজনের কথা শোনা যাচ্ছে, নন্দী সাহেব। ফলে দলের নাম হচ্ছে জামাতে ইসলাম, এবং ওই ভদ্রলোক ইসলাম ধর্মের অনুসারী না এখন পর্যন্ত। ফলে তাকে নমিনেশন দিয়ে আপনারা আসলে কি বার্তা দিচ্ছেন? এটা চমক নাকি এটা কোনো কৌশল? জামাতের কাজের ব্যাখ্যা জামাত দিবে। প্রশ্নটার উত্তর খুবই সংক্ষিপ্ত। তার আগে আমি একটা কথা বলি। আমার কালকে বিকেলে আমি একটা প্রফেশনাল কাজে একটা জায়গায় গিয়েছি। তো এমন একটা মানুষ আমাকে ফোন করেছে যে আমাকে কালে ভদ্রও ফোন করে না। তো বললো যে আপা, আমি খুব মিটিং থেকে বের হয়ে এসে ফোন ধরেছি, বলছে আপা এমপি হয়ে গেলে তা কথা বলা যাবে না, আপনি আমার সাথে একটা ছবি তোলেন। তার আগেই আমি নাকি ঢাকা 18 আসনের জন্য জামাতের মনোনীত প্রার্থী। আমি শুনলাম, আজকে সকালে আমার ঘুম ভেঙেছে এরকম একটা ফোনে যে আমি হচ্ছে ভালো খবর, এটা সত্যি কিনা তাই বলেন। এখন ওই যে বলে না যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো এখন আমি জানি না যে আপনি কোন আসনে যার কথা বলছেন সে ভদ্রলোক নিজেই জানেন কি না, কিন্তু ইত্তেফাক একটা নিউজ করেছে, সম্ভবত সেখান থেকে রোমারটা ছড়িয়েছে। তো আমার মনে হয় এটার জন্য অপেক্ষা করা উচিত, এবং যখন ঘোষণা হবে তখন প্রার্থীও ব্যাখ্যা দেবেন, দলও ব্যাখ্যা দেবে। তার আগ পর্যন্ত অপেক্ষা করা উচিত, কারণ রিউমারে আসলে অনেক অপ্রয়োজনীয় কথা হয়। এটা আপনার এয়ার টাইমের কথা শুনে মনে হচ্ছে একটা সম্ভাবনা আছে, কিন্তু আমার না নাই। আচ্ছা, আর খুলনার ওটা নিয়েও আপনি এখন কথা বলতে চান না? একে তো আমি জানি না, আর এটা ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার। আমরা তো ছাত্র সংসদগুলোতে এটা দেখেছি যে ধরেন আদিবাসী, অন্য ধর্মাবলম্বী, তারা ছাত্র শিবিরের প্যানেল নির্বাচন করেছেন এবং কেউ কেউ জিতেছেন। জি, এটাতে একটা আলাদা ফিলসফি আছে। যেমন ধরেন, আমি এটা অনেকবার বলেছি, আবারও বলছি, যে মনে করেন আপনি আমার কাছে বাংলাদেশের 10টা সমস্যা নিয়ে আসছেন। আমি বললাম আমি একজন ভালো মুসলিম হতে চাই, আমি কিছু মুসলিম লিডার তৈরি করেছি যারা এই সমস্যাগুলো সমাধান করবে। নট নেসেসারিলি যে এই সবগুলো লিডার মুসলিমই হতে হবে আর এই সবগুলো সমস্যা যাদের হচ্ছে তারা সবাই মুসলিম। ইন দ্যাট সেন্স জামাত নিজের নামে ইসলাম আছে, কিন্তু সে ন্যাশনাল প্রবলেমকে অ্যাড্রেস করতে পারে। যদি এটা ফিলসফি হয় তাহলে তো এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। পরিষ্কার। জাহিদ ভাই, প্রার্থিতাই এক ধরনের চমকের চেষ্টা সব দলগুলো থেকেই মনে হচ্ছে। ধরেন বিএনপি যেরকম ঢাকার অনেক আসন একটু তারকা পলিটিশিয়ান যারা হয়তো দল হিসেবে খুব বড় না, কিন্তু তাদের ব্যক্তিগত ইমেজ ভালো, তাদেরকে ছাড়ছে। বিশেষ করে জুলাইয়ের যিনি শহীদ মীর মুগ্ধর ভাই, তার ভাইকে যে আসনটা দেওয়া হলো স্নিগ্ধকে, সেটিও কি বিএনপির এক ধরনের চমক ছিল নাকি এটা কৌশল ছিল? কারণ ওই আসনে বিএনপির আরও খুব কড়া প্রতিদ্বন্দ্বী ছিল, অথবা এনসিপি বা অন্য জোট থেকে কেউ কেউ সে আসন চেয়েছিল, এরকম গুঞ্জন আমরা শুনি। ফলে সেটি ধামাচাপা দেওয়ার জন্য এটি করা হলো কিনা? আমি আসছি, তার আগে একটু জামাতের এই স্ট্যান্সটা নিয়ে একটু কথা বলতে চাই। জামাতের গঠনতন্ত্র আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, আমি এটা একটু লিখতে চাই, সেই কারণে পড়েছি। এবং আমি জামাতের গঠনতন্ত্র পড়ার সাথে সাথে আমি বিজেপির গঠনতন্ত্র পড়েছি। অ্যাপারেন্টলি এই দুইটা দলের আইডিওলজিক্যাল অবস্থান আমার কাছে কাছাকাছি মনে হয়। আইডিওলজিক্যাল মানে তারা যে আইডেন্টিটি পলিটিক্স করেন সেই অর্থে। জি, জামাতের রুকন হওয়ার যে শর্তাবলী, যে আমি সামনে খুলেছি, 7 ধারায় লেখা আছে, যে কেউ চেক করে দেখতে পারেন। শুধু মুসলিম হলে হবে না, অত্যন্ত ভালো একজন মুসলিম হতে হবে আপনাকে। প্র্যাকটিসিং ফরজ সহ যাবতীয় অনুশাসন মানতে হবে, হারাম এবং খারাপ মেজর যেগুলো সেগুলো অ্যাভয়েড করতে হবে, এরকম শর্ত দিয়ে মোট 6টা পয়েন্ট আছে, যে কেউ পড়ে নিতে পারেন। মানে একটা দল যেখানে কেন্দ্রীয় সদস্য হওয়া যায় না, মুসলমান হওয়া ছাড়া না, মানে খুব ভালো মুসলমান হওয়া ছাড়া,
সেই দলটা একজন এমপিকে নমিনেট করছেন, সেটা তাদের ক্যান্ডিডেট হিসাবে, মানে একটা দল এক্সক্লুসিভলি মুসলমানের দল। বিজেপি কিন্তু হিন্দু দল না, আমরা খুব ভুল পারসেপশন আছে অনেকের। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির কনস্টিটিউশন যদি যে কেউ পড়ে অবাক হয়ে যাবেন, এটা একেবারেই আর 10টা পার্টির মতো। ভারতের আসলে এদের ইডিওলজিক্যাল জিনিসগুলো স্ট্রাকচারালি ডিল করে আরএসএস, তাদের একটা মাদার অর্গানাইজেশন আছে, ওটা যদি পলিটিক্যাল পার্টি না, সেটা তার হিন্দুত্ববাদ নিয়ে যা তা করতে পারে। বিজেপির কনস্টিটিউশনের মধ্যে এটা কোনোভাবেই কোনো রকমভাবেই নেই। এই জন্য দেখবেন বিজেপিতে প্রচুর মুসলিম গুরুত্বপূর্ণ সদস্য আছে, অনেক না কিন্তু আছে, সে হতে পারে, জামাতে পারে না। সুতরাং জামাত আসলে এখন যেটা করার চেষ্টা করছে আমরা খেয়াল করবো, ডাকসু নির্বাচনে, আচ্ছা একটু বলে শেষ করে, ডাকসু নির্বাচনে একজন নারী সদস্যকে তারা নমিনেট করেছেন যিনি হিজাব করেন না, পরে তিনি করতে শুরু করেছেন। সো সে দেখানোর চেষ্টা করছে সে এক ধরনের ইনক্লুসিভ। আপনি যেটা বলছেন, যেহেতু বিএনপি ওই দিকে যাচ্ছে কিনা, সেন্ট্রাল লেফটের দিকে, সো বিএনপির রাজনীতিটা জামাত এখন নিতে চেয়েছে, এটা হতে পারে। আচ্ছা, দুইটা ইস্যুর একটু কথা বলি। আমি জনাব স্নিগ্ধর কথা বলবো, তার আগে জনাব সুজন সম্পর্কে একটা কথা একটু বলতে চাই। কার সম্পর্কে? সুজন, রিকশা চালক যে সুজন আছেন, এনসিপি। হিরো আলম যখন ঢাকা 18 নির্বাচনে পার্টিসিপেট করছেন, তখন একটা আলাপ শুরু হয়ে গিয়েছিল যে হিরো আলম নির্বাচিত হলে কি করবেন। তো এটা নিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ইনফ্যাক্ট আমাদের যতদিন কনস্টিটিউশনে আর্টিকেল 70 ছিল, এখন যেভাবে আছে সেভাবে যদি থাকে, কে এমপি হচ্ছেন তাতে কিচ্ছু আসে যায় না। জাস্ট একটা উইনেবল ক্যান্ডিডেটই যথেষ্ট, উনি জিতলেই ওনার একটা সিট বাড়বে। বাকি কাজ কি? এটা রাবার স্ট্যাম্প, কারণ আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না, লোকাল উন্নয়ন দেখবেন, এবং আমি মনে করি অনেকের চাইতে, সোকল্ড এমপির চাইতে এনারা অনেক ভালো করবেন সেটাই। কিন্তু আমাদের আর্টিকেল 70 কিন্তু অ্যামেন্ডেড হতে যাচ্ছে, এবারই হবে। সো সত্যিকার অর্থে পার্লামেন্টারিয়ান বলতে যেটা বোঝায়, আইন প্রণয়ন, আপনি যে প্রশ্ন করছেন, এনারা এই জিনিসগুলো যোগ্য কিনা প্রশ্ন আছে। আপনি বিএনপি যাকে স্নিগ্ধকে সিলেক্ট করা নিয়ে বলি, ইভেন আমি সুজন সম্পর্কেও কথাটা বলতে চাই। আপনি স্নিগ্ধ নিয়ে একটু বলেন, শেষ আমরা দুটো একই। এই দুজনই আসলে পরিচিত হয়েছেন, তারা কি খুব কন্ট্রিবিউট করেছেন? তারা কেউ খুব কন্ট্রিবিউট করেননি তো আসলে। সুজনের ছবিটা একটা আইকনিক ছবি, স্নিগ্ধ আমাদের খুবই বড়, তার ভাইয়ের ভাই, পরবর্তীতে তিনি কিছু দায়িত্বে ছিলেন, কিন্তু এই মুভমেন্টে কি স্নিগ্ধ খুব সিগনিফিক্যান্ট কেউ ছিলেন? আমার কাছে মনে হয় না। কিন্তু যেহেতু পরিচিত হয়েছে এবং এই যে বললেন কতগুলো পলিটিক্যাল ক্যালকুলেশন আছে, সম্ভবত সেই কারণে তাদেরকে ব্যবহার করেছে। সামান্তা, এনসিপি নিয়ে যোগ করে রাখি একটা ছোট্ট জিনিস, একই কথা যদি বলি তুলি সম্পর্কে, তার ভাই গুম হয়েছেন সেটার জন্য, কিন্তু ওনার একটা দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে। শেখ হাসিনার সময়ে এগুলো আপনি দেখেছেন, আমরা দেখেছি, আমাদের চোখের সামনে দেখেছি কিভাবে তিনি শেখ হাসিনার এই রেজিমকে চ্যালেঞ্জ করেছেন। সামান্তা, একটা নতুন জোট শেষ পর্যন্ত হচ্ছে এবং সেইটা এবি পার্টি, এনসিপি, গণ অধিকার, সেখানে এখন নিশ্চিত 5 দলের জোট। তার মানে শেষ পর্যন্ত আপনারা একটা জোটে যাচ্ছেন, এবং এই জোটটার আসলে নেতৃত্ব কারা দিচ্ছেন, এবং এই জোটের সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন যে জোট বা জামাত নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের মৌলিক কি পার্থক্য সংক্ষেপে যদি বলেন? ধন্যবাদ। আসলে আমরা অনেক আগের থেকে আমাদের যখন জোট বা আমরা কি করতে যাচ্ছি এগুলো নিয়ে আলাপ এসেছে, তখন আমরা সবসময় বলেছি যে বাংলাদেশের একটা তৃতীয় শক্তির উত্থান প্রয়োজন এবং নতুন ধরনের আশা আকাঙ্ক্ষার জায়গা প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা বলেছি, হয় আমরা নিজেরা এই আশাটা হতে চাই যে আমরা এককভাবে স্বতন্ত্র ইলেকশন করে আমরা এই প্রার্থী তালিকায় পুরো স্বাতন্ত্র্য বজায় রাখবো, অথবা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে এবং গণপরিষদ নির্বাচন, যেটা আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল, সেটার জন্য আসলে লড়াইটা যারা করেছেন, ঐক্যমত্য কমিশন একটা ফোরাম ছিল সেই লড়াইয়ের জায়গাটায়, এতদিন ধরে মাঠে ময়দানে যারা এই কথাগুলো বলেছেন, তাদের সাথে একটা জোট হতে পারে। এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই বলে আসছি, তৃতীয় শক্তির উত্থান। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যে ঐক্যমত্য কমিশনে কিন্তু আমাদের একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে। এই দলগুলোর মধ্যে কিছু কিছু দলের আইডিয়াগুলো আসলে কাছাকাছি ছিল, পরবর্তী পলিটিক্স কি হবে বাংলাদেশে সেটা সম্পর্কে ধারণাগুলোও কাছাকাছি, বাংলাদেশ নিয়ে রাষ্ট্রকল্পও কাছাকাছি। যদি কাছাকাছি হয় সেক্ষেত্রে কিন্তু একসাথে আসতে পারে। আদর্শ ভিত্তিক বা একদম পলিসি মেকিং এর খুব খুঁটিনাটি বিষয় বাদ দিলে আসলে এদের সামনের পলিটিক্সের ধারণাগুলো যদি এক সুতায় গাঁথা যায়, তাহলে সেক্ষেত্রে তৃতীয় শক্তি, সেক্ষেত্রে পুরনো যে দুটো দল ধরেন বিএনপি এবং জামাত, এবং তাদের নেতৃত্বে একটা জোট আছে, জামাতের সঙ্গে 8টি দল, বিএনপির সঙ্গে বেশ কয়েকটি দল, শেষ পর্যন্ত কি আপনারা গিয়ে জামাতের জোটে মিলবেন? কারণ আপনাদের সঙ্গে আপ বাংলাদেশ রয়েছে, আপনাদের সঙ্গে এবি পার্টি রয়েছে, এদের সবারই একটা ছাত্র শিবির বা জামাত ইসলামী করার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আসলে আমরা তো এখনো
ফর্মালি কিন্তু কোনো ঘোষণা আসে না, না। আসবেই। সেক্ষেত্রে এনসিপি আসলে যেহেতু একটু, এখানে আমি বলবো না যে নেতৃত্বাধীন বা বড় দল, যেটা অহংকার করে বলার কিছু নাই, এখানে যেটা দায়িত্বশীল পর্যায়ে, যেহেতু এতদিন পর্যন্ত বিএনপি জামাতের পরে এনসিপিকে আসলে বিভিন্ন জিনিসে বিভিন্ন জায়গায় ডাকা হচ্ছে, পলিসি মেকিং সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গায় কিন্তু আসলে এনসিপিকে আসলে অনেকগুলো জিনিসের দায়িত্ব নিতে হবে। এনসিপি এই কাজগুলোর মধ্যে দিয়ে আসলে একটা পরিণত রাজনৈতিক দলে পরিণত হবে, এবং এই দলগুলোর যে জায়গাটা আমার কাছে মনে হয় যে কোনো প্ল্যাটফর্মের জায়গা থেকে না, কোনো প্ল্যাটফর্ম আসলে রাজনৈতিক দল হয়ে ওঠার আগ পর্যন্ত তার সাথে আসলে কিভাবে জোট হয় এটা নিয়ে কিন্তু আসলে পরিষ্কার না, এবং আমরা নিজেরাও এগুলো নিয়ে ভাবনা চিন্তা করছি। কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ বা অন্যান্য দলগুলো কিন্তু প্রতিষ্ঠিত, তারা ঐকমত্য কমিশনে সিটিং করেছেও। তো আমাদের কাছে যেহেতু এখন পর্যন্ত সংস্কারটা, ভবিষ্যৎ সংস্কারটা খুবই জরুরি, সেখানে যারা ঐকমত্য কমিশনে পার্টিসিপেট করেছেন এবং সেই বেসিসে পরবর্তী সংস্কারের আইডিয়া নিয়ে যাদের কাজ করার সম্ভাবনা আছে পলিটিক্যাল পার্টি হিসেবে, তাদের সাথে ঐক্যমত্য এবং একসাথে যাওয়ার একটা সুযোগ আছে। এক্ষেত্রে জামাতে ইসলামীর যে রাজনৈতিক চিন্তাধারা, সেটা যদি কেউ শেয়ার করে তাহলে সে তো জামাতে ইসলামী হয়ে গেছে। কিন্তু ওনারা তো আসলে শেয়ার করেন বলে আমি অন্তত তাদের কথাবার্তায়, তাদের এইরকম কোনো কিছু আমি দেখি নাই। যদি আপনারা জানতে পারেন আমাকে জানায়েন। তো যদি তার আগ পর্যন্ত তারা আসলে তাদের স্বাধীন সংগঠন, সেক্ষেত্রে স্বাধীন সংগঠনগুলো জোট হতে পারে। অনেক ধন্যবাদ সামান্তা শারমিন, ধন্যবাদ ডক্টর জাহিদ, ধন্যবাদ মার্জিয়া মমতাজ। দর্শক, এই ছিল আলোচনা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।